ফ্রিডম বলতে এখানে শুধু যে আলো বাতাসের ফ্রিডম না, ফ্রিডম ফ্রম কনজারভেটিভনেস। আমাদের সমাজে তো আপনি জানেন 1950s 60s ভীষণ কনজারভেটিভ ছিল। আর্ট কলেজে পড়তে দিত না তো এদেরকে। তো এই আর্ট কলেজে পড়ে কি হবে? এখনও যেমন কিছু লোক আছে নাচ গান করে, ভালো খারাপ, নাচের বিরুদ্ধে, গানের বিরুদ্ধে আছে তো। কনজারভেটিভ তো অ্যাকচুয়ালি স্যার ধর্ম নিজে যত না করেছে মানুষ তার থেকে বেশি করেছে। ওইটাই ওটা করাইছে, মানে করাইছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমাদের আজকের পডকাস্ট বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআই। আজকের অতিথি একজন অত্যন্ত স্বনামধন্য এবং দেশের গর্ব, স্থপতি এবং স্থপতি শিল্পের একজন গুরু, আমার ডাইরেক্ট টিচার আর্কিটেক্ট শামসুল ওয়ারিস স্যার। স্যার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরম্ভ করার আগে আমাদের গল্প আরম্ভ করার আগে স্যার সম্বন্ধে যদিও সবাই আমরা জানি, তারপর একটু বলে দিই যে স্যার প্রায় 5 দশক ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত ছিলেন কিংবা এখনও আছেন। বুয়েটের থেকে আরম্ভ করে উনি টিচিং ওনার একটা প্যাশন, এবং মডার্নিস্ট ফিলোসফি দিয়ে উনি কাজ করেন। সেটা কি স্যারের মুখ থেকে শুনবো। উনি ওয়ান অফ দ্য পার্সন যিনি লুই ক্যানের সঙ্গে আমাদের সংসদ ভবন ডিজাইন এবং ইমপ্লিমেন্ট করার সময় কিছুটা সময় হলেও সম্পৃক্ত ছিলেন, এবং আমাদের জাতীয় পর্যায়ের যিনি স্থপতি ছিলেন মরহুম মাজহারুল ইসলাম স্যার, ওনার সঙ্গে উনি কাজ করেছেন। ওনার ছাত্র বোধহয় ছিলেন আপনি, এটা কি মাজহারুল ইসলাম স্যারের? হ্যাঁ। তারপর বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিংয়ের উনি 1972 থেকে 2003 পর্যন্ত শিক্ষকতা করেন, এবং সেখান থেকে শেষ করে 2003 থেকে 15 পর্যন্ত এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হিসেবে ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাইনে। উনি ফুল টাইম প্রফেসর অফ আর্কিটেকচার বাংলাদেশ ইউনিভার্সিটির, এবং উনি অ্যাডভাইজার স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের। অ্যাকচুয়ালি ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। ওনার অ্যাচিভমেন্টের মধ্যে অনেক অ্যাচিভমেন্ট আছে। তার ভিতরে উনি ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের প্রেসিডেন্ট ছিলেন, উনি অ্যাডভাইজার বিভিন্ন সরকারি আর্কিটেকচার এবং উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে, এবং অ্যাওয়ার্ড হিসাবে উনি অনেক অ্যাওয়ার্ডই পেয়েছেন। আমি এখানে 3-4টা উল্লেখ করব। উনি আইএবির গোল্ড মেডেলিস্ট 2017 সনে। উনি আর্কিটেকচার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন 97-99-তে নিউ দিল্লি থেকে, এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2009-তে উনি আর্কিটেকচার এডুকেশন, এটাও আইএবির থেকেই তো পাওয়া। সো এই হলো, আমি খুবই শর্টের ভিতরে বললাম। ডিসকাশনের সময় এবং আমাদের গল্পের সময় স্যারের মুখ থেকে আরও অনেক কিছু শুনবো, যেটা আমি নিজেও হয়তো অতখানি জানি না। স্যার, আজকে আমার খুব শখ যে আরম্ভ করছি একটু পরের থেকেই আর কি, যে মাজহারুল ইসলাম স্যার এবং লুই কানের সঙ্গে আপনার এক্সপিরিয়েন্স এবং স্পেসিফিক কোনো ঘটনা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন, যেটা সংসদ ভবনের সঙ্গে অনেকখানি সম্পৃক্ত, তাহলে আমাদের দর্শকরা খুবই আনন্দিত হতো। আর্কিটেকচার আমরা পড়ি 5 বছর। 5 বছরের শিক্ষকতার পরে আমরা প্রফেশনে আসি। তো আমরা অ্যাকাডেমিক্যালি যা শিখি তার অনেক জিনিসই আবার আমরা কিছুটা পরিবর্তিত করি, আবার নতুন করে ভাবতে শিখি প্রফেশনে এসে। তবে প্রফেশনে যে আসুক না কেন, তার ওই যে শিক্ষার, যে স্কুলের যে শিক্ষা, সেটা কিন্তু তার ভিত্তিটা তৈরি করে দেয়। এর উপরে, এই ভিত্তির উপরে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের কাজের মাধ্যমে আমরা এটাকে আরও সমৃদ্ধ করি, এবং যতটা পারি আমরা ভালো কাজ করার চেষ্টা করি। এটা সব আর্কিটেক্টই করেন। তবে মাজহারুল ইসলাম এবং লুই কান, মাজহারুল ইসলাম 1952 সালে আমাদের বাংলাদেশে প্রথম আধুনিক স্থাপত্য
ইন্ট্রোডিউস করেন সেটা হচ্ছে আর্ট কলেজ, এছাড়া লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি যেটা ঢাকা ইউনিভার্সিটির ছিল। তো ও দুটো বিল্ডিং উনি 53 থেকে 56 সালের মধ্যে এটা কনস্ট্রাকশন হয় এবং এটাকেই আমরা প্রথম মডার্ন বিল্ডিংস বলি দুটোকে। লুই খান কিন্তু আসলেন 60s-এ, 63-তে উনি প্রথম ঢাকায় আসেন, তারপর এই কাজটা পান। পুরো শেরেবাংলা নগর আমাদের তখন নাম ছিল সেকেন্ড ক্যাপিটাল, আমরা স্বাধীনতার পর থেকে এটা শেরেবাংলা নগর বলছি। তো ওখানে উনি অ্যাসেম্বলি বিল্ডিংটাকে কেন্দ্র করে একটা বড় কমপ্লেক্স তৈরি করেন। অ্যাসেম্বলি বিল্ডিংটা কংক্রিটে, আর বাকি বিল্ডিংগুলো আমাদের দেশের লাল ইট দিয়ে তৈরি করে, সিরামিক ব্রিক দিয়ে। তো এই কাজটা যখন হচ্ছিল, শুরু হলো, তখনই আমি স্টুডেন্ট। আর আমি 63 থেকে ছাত্র হয়েছে, ঠিক ওই বছরই প্রথম লুই খান এসে কাজটা নেন। তো এটা একটা কোইন্সিডেন্স। তো আমি যখন ওই 4th ইয়ারে পড়ি, তখন দেখলাম যে লুই খানের অফিস থেকে কিছু ছাত্র নিবে, আর্কিটেকচার স্টুডেন্ট নিবে কিছু কাজ করার জন্য। তো ওই সময় আমি গিয়ে ওখানে ভলমেয়ার বলে একজন আর্কিটেক্ট, লোকাল অফিস, ঢাকা অফিস ছিল ওনার, আরও কয়েকজন আর্কিটেক্ট ছিল, উইলকট ছিলেন। তো এরা মাঝে মাঝে আসতেন, আবার কয়েকজন থেকেই গিয়েছিলেন ঢাকায়। লুই খান তো খুব রেয়ার আসতেন। তো লুই খানের সঙ্গে 2-1 বার দেখা হয়েছে, কিন্তু লুই খানের কাছ থেকে যে আমি একেবারে হাতে কলমে শিখেছি এটা হয়নি। কিন্তু তার অফিসে থাকাটাই একটা, অফিসে অন্যান্যদের সঙ্গে কাজ করা একটা বড় অভিজ্ঞতা হয়েছিল আমার। সেই অফিসটা ছিল সেটা বাংলা নগরে একটা সাইট অফিস। সেই সাইট অফিসটা বেশ সুন্দর একটা অফিস ছিল, ওরা সাজিয়ে নিয়েছিল আমেরিকানরা। তো তারপরে তো 65th ইয়ারে আর কাজটা করি না, কারণ 5th ইয়ারে দেখলাম মানে ওই লুই খানের অফিসে আর কাজ করা সম্ভব না, কারণ তখন আমাদের নিজের কাজই খুব প্রেশার পড়ে গেছে, থিসিস করতেছি। তো থিসিস করে পাশ করে তো কোথায় কাজ করি। তো লুই খানের ওখানে ছিল একটা পার্ট টাইম কাজের মতো, তো ফুল টাইম কাজ তো ওরা দিচ্ছিল না। তো সেটা তখন ঠিক করলাম যে মাজরুল ইসলামের এখানে যদি চাকরিটা হয় তাহলে ভালো। তো ওনার কাছে গেলাম। তো মজার ব্যাপার হলো, ওনার কাছে আমরা কয়েকজনই আর্কিটেক্ট গেলাম, পাশ করলাম 68-এ। তো গিয়ে বসে আছে, ওনার পড়ছে। তো উনি অনেকক্ষণ পরে আসলে বললেন, কী চাই আপনারা, কি কেন এখানে? তো আমরা বললাম যে আপনারা এখানে কাজ করতে চাই, আমরা এবার বুয়েট থেকে পাশ করেছি। তখন ইপিইউইটি ছিল। তো উনি বললেন যে তো আসেন, এসে করে আমাদের নিয়ে গিয়ে এক রুমের মধ্যে আমাদের টেবিল, 4 জনকে 4টে টেবিল দিয়ে বসায় দিলেন। বলে পরিবাগের অফিসে, রাইট, পরিবাগের 3 নম্বর পরিবাগে। তো আমরা 4টে টেবিলে উনি দিয়ে দিলেন 4 জন, আমি একটা টেবিলে বসলাম। তো আমরা বললাম, স্যার আজকে তো 11টা, 11:30 বেজে গেছে, তো আমরা কালকে থেকে একদম 9টার থেকে আসি। বলেন না না না, এখন থেকে শুরু করেন। তো এখন থেকে শুরু হয়ে গেল ওনার সঙ্গে কাজ করা। তো এই যে একটা ব্যাপার, উনি কিন্তু 1 মিনিটও আমাদের বললেন না ওই আজকের দিনটা নষ্ট করবেন কেন। এই যে শিখলাম যে আজকের দিনটা আপনি এখনই কাজ শুরু করেন, হোয়াই টুমরো, এই যে ব্যাপারটা খুব আমাদের শেখার ব্যাপার। তো আমি কাজ করলাম ওই 71-এর মার্চে উনি চলে গেলেন কলকাতায়। ওই সময় পর্যন্ত ওনার সঙ্গে অনেক কাজ করেছি আমি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপর চিটাগং ইউনিভার্সিটিতে বেশি কাজ করি, পলিটেকনিক ইনস্টিটিউটে কিছু কাজ করেছি। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলাম, ড্রাফটিংই বেশি করতাম আর, কিন্তু ওর সংস্পর্শ পেয়েছি, ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে। তো সেখানে কিন্তু আমি অনেক জিনিস শিখেছি, ডিসিপ্লিন, ডিজাইনের ডিসিপ্লিন, ড্রয়িংয়ের ডিসিপ্লিন, এগুলো কতগুলো জিনিস ওরা সঙ্গে কাজ করি। যে খুব কথা বলতেন তা না, কিন্তু কীভাবে যেন একটা কমিউনিকেশন ছিল, আমরা বুঝতে পারতাম যে এইভাবে ডিজাইন করতে হবে। তো ওটা আমার জন্য খুব উপকারী ব্যাপার ছিল। তো ওইটা আমার টিচিংও খুব কাজে লেগেছে। তারপর 71-এর পরে ইসলাম সাহেবের আর কাজ ছিল না, যে কোনো কারণেই হোক। তো উনি অফিসটা বন্ধ করে দিলেন। তো 72-তে আমি ওই ডিসেম্বরে তো স্বাধীনতা হলো 71, তো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারিতে আমি ওই একটা ইন্টারভিউ দিলাম, ওখানে একটা টিচার নিবে, তো আমাকে নিল ওরা ওই বুয়েট। তো টিচিং শুরু করে দিলাম ফেব্রুয়ারি মাস থেকেই, 72 সালে। তো ওই সময় ওই বছরই আমরা আবার ইসলাম সাহেবের সঙ্গে বসে ইনস্টিটিউটটা তৈরি করলাম। ইনস্টিটিউটটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস। তো ওইটাকে আমরা দিলাম IAB নাম, ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ। তো তখন ওইটাও মজা আছে, তখন ওই পাকিস্তানের PIA ছিল, তো BIA করতে পারলাম না। তো
তো বিআইএ তখন পিআইএ ছিল, তো আমরা ওটাকে আইএপি করেছিলাম। আমাদের পাকিস্তানেও পাকিস্তান সবে আমাদের ইনস্টিটিউট ছিল, তখন আমিও সেটার মেম্বার ছিলাম আইএপির। তো বাংলাদেশ হওয়ার পর আমরা নিজস্বভাবে আবার একটা করলাম, তো আইএপি হলো, ওটা এখনও আছে। এই দুটো কাজই আমরা 72 সালে করলাম। তো আমি এরপরে তো আপনি বললেনই যে 2003 সাল পর্যন্ত আমি টিচিংয়ে ছিলাম। তো ইসলাম সাহেবের এবং মাজহুল ইসলামের সঙ্গে যে কিছুটা হলো সংস্পর্শে এসেছিলাম, সেটা কিন্তু আমার টিচিংয়ে এবং আমার মননে, আমার অভিজ্ঞতা এবং আমার যে মানে কী বলে উইজডম যাই বলেন, সেটা কিন্তু অনেকটা ওখান থেকেই তৈরি হয়েছে। তারপর টিচিংয়ে গিয়ে কিছু বই টই পড়ে নানান জিনিস করে কিন্তু একটা মানুষ বয়সের সাথে সাথে শেখে, সেটাই আমার হয়েছে আর কি। স্যার, সংসদ ভবনে কিছুদিন তো বেশ কয়েক বছর কাজ তো বন্ধ ছিল তখন, স্বাধীন হওয়ার পর তখন কি লুইকেন আর আসছিল এটা বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশ হওয়ার পরে উনি এসছেন। ওই এখান থেকে গিয়েই তো উনি মারা গেলেন। ওটা হলো 74। জি। 74-এ উনি লাস্ট আসলেন কাজ দেখতে। তো এসে উনি যাওয়ার পথে ইন্ডিয়া হয়ে গেলেন। ইন্ডিয়া হয়ে আবার হিথ্রো হয়ে গেলেন, লন্ডন। হিথ্রোতে আবার ওই স্ট্যানলি টাইগারম্যান, উনি যিনি ইসলাম সাহেবের সঙ্গে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো করেছিলেন, ওর সঙ্গে ইয়েতে দেখা হয় এয়ারপোর্টে। ওখানেও বেশ কিছু আলোচনা হয়। ইসলাম সাহেব খুব ভালো আর্কিটেক্ট বললেন স্ট্যানলি টাইগারম্যানকে, লুই খান। তারপরে উনি পেন স্টেশনে গিয়েই তো হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেলেন। হ্যাঁ, তো ওইটা তো একটা, মানে ওনার মৃত্যুটা তো খুবই একটা দুঃখজনক অবস্থায়। না ওইটা একটা ইন্টারেস্টিং ব্যাপারও, এটা মানে দুঃখজনক তো বটেই। সেটা হলো যে উনি ওনার পাসপোর্টের নাম টামগুলো সব কালো কালো কালি দিয়ে লেপে দিয়েছিলেন যাতে কেউ পড়তে না পারে। তো ফলে ওই ওনার পকেটে পাসপোর্ট ছিল, কিন্তু উনি যে কোন ব্যক্তি এটা পুলিশ আইডেন্টিফাই করতে পারেনি বলে মর্গে উনি 3 দিন ছিলেন। তারপর 3 দিন পরে সামহাও ওনার ওয়াইফ গিয়ে আইডেন্টিফাই করে, কারণ তারাও খুঁজতেছিল কোনো ফ্লাইট আসার কথা আসলো না কেন। এদিক থেকে খোঁজখবর করতে করতে গিয়ে ওনার পরিবার গিয়ে ওই ইয়েতে। এই যে পাসপোর্টের, আপনি তো ওনার ছেলের সঙ্গেও একবার ইন্টারভিউ করেছিলেন, তো এই পাসপোর্টে কালো করার ব্যাপারে কি কোনো কারণ পাওয়া গিয়েছিল পরে, নাকি এটা এখনো আনরিভিল রয়ে গেছে? না, অ্যাকচুয়ালি আপনার এই যে ইন্টেলেকচুয়াল পিপলদের হয় কি, ওই তাদের কিছু ইডিওসিনক্রাসিস থাকে। তো উনি হয়তো শেষ বেলায় তাকে মনে হয়েছে যে জীবনটা এমন কিছু না, এটাকে এত মনে রাখার কিছু না আর কি, এটা হয় কিছু, মানে এটা এক ধরনের ফিলোসফিক্যাল কারণ আর কি, এটা কোনো ফ্রাস্ট্রেশনের ব্যাপার না। ইটস এ ফিলোসফিক্যাল থিং যে আমরা মানে ওনারা তো এক্সিস্টেন্সিয়ালিস্টও, মানে ফিলোসফিক্যালি ধর্মে জু ছিলেন, কিন্তু ওই যে আমরা ওনারা বিশ্বাস করতেন যে উই কাম ফ্রম নোহোয়ার অ্যান্ড উই গো ব্যাক টু নোহোয়ার। তো এর মাঝখানে আমরা একটা পৃথিবীতে আমাদেরকে কে যেন ফেলে দেয়, অ্যান্ড দেন সাডেনলি উই ডিসকভার আর রিয়েলাইজ দ্যাট উই আর হিয়ার। তো ওই সময় আমরা এই যে ফ্রম বার্থ টু ডেথ, এই সময়টা আমরা কি করব, একটা মানুষের কাজ যদি করতে পারি, একটু ভদ্র কাজ করতে পারি, একটা এক্সিস্ট করাটা আর কি অ্যাজ এ হিউম্যান বিং। ওনারা সবসময় বলতেন যে এক্সিস্টেন্সিয়ালিস্টরা, জাপল সাত্রেরও এক্সিস্টেন্সিয়ালিস্ট, তারা বলতেন যে হিউম্যান বিংয়ের মতো বেঁচে থাকতে হবে এই যে সুখ সময় আমি পাই। এবং এখানে এটার মধ্যে ওনারা জোর দিয়েছেন, যেমন ধরেন জাস্টিস প্রতিষ্ঠা করার জন্য, ডেমোক্রেটিক আইডিয়ালসগুলো প্রতিষ্ঠা করা, তারপর ফ্রিডম অফ স্পিচের জন্য কাজ করা, প্লাস যার যার প্রফেশন। তো ওই রকম কিছু ওই কাজের ভিতর দিয়ে আপনি জাস্টিস ইনজাস্টিসকে অ্যাড্রেস করতে পারেন কিনা, হিউম্যানিটি অ্যাড্রেস করতে পারেন কিনা, মানুষের উপকার করার অ্যাড্রেস করতে পারেন কিনা, এবং আপনি ফ্রিডম অফ স্পিচকে এনহ্যান্স করতে পারেন কিনা, ওগুলো কিন্তু সব প্রফেশনের কাজের ভেতরেই কিন্তু ওনারা মনে করেন থাকা উচিত ছিল, থাকা উচিত। কারণ এই যে যেটুক সময় আমরা পাই, এটুক সময়ের মধ্যে এই পৃথিবীতে আমরা যে এক্সিস্ট করি, এক্সিস্টেন্সটাকে তখন মিনিংফুল করা, এটাই ওদের। তো লুই কেন্দ্রে কিন্তু এটা খুব সিরিয়াসলি ছিল। না, এখন মানে যে কোনো দেশেই হোক, একটা প্রফেশনালের পার্টিকুলারলি একটা লেগেসি রেখে যেতে পারলেই তার জীবনের একটা সার্থকতা বলে মনে করেন আর কি। উনি তো অনেক আগেই, মৃত্যুর অনেক আগেই অনেক ফেমাস হয়েছেন। হ্যাঁ, তো উনি তো লিভিং লিজেন্ড ছিলেন যতদিন ছিলেন, মানে শেষের দিকে। তো উনি ওনাদের ব্যাপারটা হলো যে আমরা কাজ করে যাব,
যদি কেউ আমাদেরকে হিস্ট্রিতে রাখে, মনে রাখে, ভালো কথা, না রাখলে নাই। এটা নিয়ে ওই যে রোমান্টিসিজম ছিল না তো, ওনারা কাজ ভালোবাসতেন, কাজ করে গেছেন। এখন আমরা বলি যে উনি খুব গ্রেট ছিলেন, তো উনি তো বলেন নাই যে আমি গ্রেট ছিলাম, তাই না? যে কোনো গ্রেট ব্যক্তির বেলায় এটা সত্যি। সো আমরা গ্রেট বলছি, কিন্তু যিনি কাজ করেন তিনি তো তার কাজটা সুষ্ঠুভাবে করে যাওয়ার দিকেই নজর দেন, খেয়াল রাখেন। তো এটা করতে করতেই এটা জমে, তার কোয়ালিটিটা জমে, একসাথে আমরা রিকগনাইজ করি বাইরের লোকরা। পার্টিকুলারলি এই সংসদ ভবনটা, যেটা ইজ এ সিম্বল অফ ডেমোক্রেসি, সিম্বল অফ পিপলস পাওয়ার, অনেক কিছু তো এর সঙ্গে জড়িত, এবং ওখানে গেলে পরে কিন্তু একটা আলাদা ফিলিং হয়। হ্যাঁ, ভেতরে গিয়েছি। এইটা তো টাইমলেস আর্কিটেকচার, এবং এটা ইউনিভার্সাল। উনি কিন্তু ওই বাংলাদেশ, আমেরিকায়, জাপান, আফ্রিকা এইসব ভেবে করেন নাই। উনি করেছেন যে একটা সুন্দর অ্যাসেম্বলি বিল্ডিং কিভাবে হবে, এটা এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে যেহেতু একটা দেশে একটাই অ্যাসেম্বলি বিল্ডিং হয়, তো সেটার জন্য একটা প্রধান বিল্ডিংয়ের মধ্যে পড়ে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বিল্ডিংস হয়। তো ওটাও ওটি খেয়াল রেখেছেন, একটা মনুমেন্টাল হিউজ বিল্ডিং। আর একটা হলো যে একটা দেশে যখন কাজ করা হয়, সেই দেশের কালচার, তার আবহাওয়া, তার সূর্য, এগুলো সূর্য, বৃষ্টি, ইকো বা ক্লাইমেট, এগুলো সব নিয়ে তো তার চিন্তা করতে হবে। আর্কিটেক্টের তো একটা বেসিক জিনিস, তো ওইটা উনি করেছেন। কিন্তু ওর কাছে ছিল যে এটা একটা এমন বিল্ডিং হবে যেটা ডেমোক্রেসিকে আপহোল্ড করবে। কারণ ডেমোক্রেসিটা এমন জিনিস যে এটা যদি বেসিক, একটা দেশে যদি ডেমোক্রেসিকে সত্যি সত্যি পালন করা যায়, তাহলে সেই দেশ ভালো হবে। এই এখন পর্যন্ত এইটাকেই মানুষ মনে করে। অন্যান্য যত পলিটিক্যাল সিস্টেম আছে তার মধ্যে ডেমোক্রেসিটাই সামহাও সবাই মনে করে এটাই মেবি দ্য নট দ্য বেস্ট, বাট দিস ইজ দ্য বেস্ট অ্যাভেলেবল সিস্টেম। তো এই কারণে ওনারা ওই মানে প্রধান ব্যক্তিরা সব দেশেই, তারা ওই একটু আগে আমি তাই বললাম যে ওদের কাজের মধ্যে কিন্তু ডেমোক্রেসিটা থাকে, এবং ডেমোক্রেসিকে আপহোল্ড করা। এটা যেহেতু পাবলিকদের ডিসিশন নেওয়া হবে, এই বিল্ডিংয়ে বসে মন্ত্রীরা মানুষের ফেইটের উপর ডিসিশন নেবেন। দে উইল ডিসাইড অন দ্য ফেইট অফ দ্য পিপল অফ বাংলাদেশ। তো এটা কি বিশাল ব্যাপার। তো এই যে ওনারা ডিসিশন নেবেন, এমন একটা বিল্ডিং করতে হবে যে বিল্ডিং গেলে তারা মনে করে যেন গড ইজ ওয়াচিং। এই জন্য উপর থেকে লাইট আসছে, উপর থেকে লাইট আসছে, অ্যান্ড ইউ ফিল দ্যাট গড ইজ ওয়াচিং ইউ। হোয়াট এভার ইউ ডিসিশন ইউ টেক, গড ইজ ওয়াচিং ইউ। তো ওই জিনিসগুলি কিন্তু আছে, এটা ওখানে গেলে কিন্তু ফিল করা যায় যে ইউ ক্যানট লাই দেয়ার, অর ইউ ক্যানট টেক এ রং ডিসিশন। এরকম ওনার পক্ষে যতটুকু সম্ভব করে গেছে। আর আপনি আজকে এই কথাটা যে বললেন, আমার কিন্তু শরীর কাঁপতে আরম্ভ করে দিয়েছে, যে when you are sitting there and literally feeling যে আল্লাহ তাআলা আমাদের উপরের থেকে এখনো দেখছে। সবসময় এটা মনে রাখার কথা, কিন্তু আমাদের মনে থাকে না। এই জন্য উনি এটা লিটারালি সেন্সটা দিয়েছেন ওখানে, যে ইউ আর বিং ওয়াচড। এটা আপনি ওইখানে আপনি আনঅ্যাভয়েডেবলি এটা আপনার মাথায় আসবে। তো ওই রকম একটা ব্যাপার আছে, এবং এটা একটা সাইলেন্স অ্যান্ড লাইট তার খুব পছন্দের শব্দ, একটা সাইলেন্স। মানে ওখানে কিন্তু আপনি যদি কথা বলতে বলতে ঢুকে যান, দেখবেন যে আপনি পারতেছেন না, ঢোকার পরে আর কথা বলতে পারবেন না। এমন ওভার পাওয়ারিং স্পেস যে আপনি সাইলেন্সড হয়ে যাবেন। অ্যান্ড দ্য মোমেন্ট ইউ বিকাম সাইলেন্স, ইউ বিকাম অ্যাওয়ার অফ ইউর সেলফ। আপনি যখন কথা বলতে থাকেন, হার্টের খুশি গল্প করেন, তখন কিন্তু ইউ আর নট অ্যাওয়ার অফ ইউর সেলফ। কিন্তু আপনি যখন চুপ থাকেন, তখন সাডেনলি ইউ স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং ইউর সেলফ। তো এই যে আন্ডারস্ট্যান্ডিং ওয়ানস ওন সেলফ, এটা কিন্তু খুবই বেসিক ফর রিয়েলাইজিং দ্য philosophy of life and realizing the essence of life. এসেন্স অফ লাইফ, ইয়া। এবং ওখান থেকেই এটা যে কোনো জায়গায় হতে পারে, যে ওই যে অ্যাকাউন্টেবিলিটি, যে আমার উপরে এই দায়িত্বটা আছে, অন্যের ভাগ্য আমি নির্ধারণ করছি। সো এই দায়িত্বটা সেই সঙ্গে সঙ্গে, আচ্ছা এখন তো আমরা এই ইকোসিস্টেম অ্যান্ড ন্যাচারাল অ্যান্ড সাস্টেনেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স অনেক ব্যাপার নিয়ে খুবই সচেতন হয়ে গিয়েছি ইন রিসেন্ট ইয়ার্স পার্টিকুলারলি। বাট ইভেন অ্যাট দ্যাট টাইম দ্য বিল্ডিং ইজ কোয়াইট সেলফ সাস্টেইনড, তাই না? মানে আলো বাতাস, আপনি যেটা বললেন, পরিবেশ তো আছেই, সব কিছু মিলে। তো এটা কি ওয়াজ ইট এ গ্রামার অ্যাট দ্যাট টাইম, নাকি এটা পার্টিকুলার ওনার কিংবা এই সংসদ ভবনের উপরেই? আমাদের এখানে মানে বেশিরভাগ আর্কিটেক্টরাই, মানে আমরা লি কর্বুজিয়ার যেরকম ভারতে কাজ করেছেন, দিল্লিতে, ইন্ডিয়াতে,
আহ, তো সেখানে আহ, ওই ওনারা যেটা করেছেন আমাদের ক্লাইমেটের জন্য সেটা হচ্ছে ফ্যাসাডে, বিল্ডিংয়ের ফ্যাসাডে সান ব্রেকার দিয়েছেন যাতে সূর্যটা না ঢুকে, বাতাস ঢুকে সূর্য না ঢুকে। এটা লুভার সিস্টেম, একটা নানা কমপ্লেক্স অফ লুভার সিস্টেম। তো ওইটা করে ওটাকে ওনারা ফ্রেঞ্চ ভাষায় লুই কর্বুজিয়ার বলতেন ব্রাইস সোলেল। ব্রাইস সোলেল মানে সোলেল মিন সূর্য, ব্রাইস মানে ব্রেকার, সূর্যকে ব্রেক করে দেয়। তো সান ব্রেকার আমরা যেটাকে সানশেড বলি বা এই ধরনের আর কি। কিন্তু লুই ক্যান দেখলেন যে এইটার থেকে আরও ভালোভাবে কীভাবে আমি করতে পারি। তো ওনার কিন্তু বাইরে কোনো জানালা নাই এই বিল্ডিংটায়। তো ওই ট্রায়াঙ্গেল এবং সার্কুলার ওপেনিং আছে, ওটা দিয়ে বাতাস কিন্তু একটা ছোট্ট কোর্টিয়ার্ডে ঢোকে ফার্স্ট। সেই কোর্টিয়ার্ডে বাতাসটা একটু ঠান্ডা হয়, তারপর সে ঢোকে। তাতে এটি কিন্তু ক্লাইমেটিক্যালি কারণেও করেছেন, প্লাস এটার একটা স্কাল্পচারাল, যেহেতু ইউ ডু নট সি এনি উইন্ডোজ, সো এটা ফ্রি ফ্রম বিল্ডিং ফিচার্স, সো এটার শুধু ফর্মাল একটা প্রেজেন্স, সো এটা অনেক গ্র্যাভিটি আসে এবং ইট ইস মোর স্কাল্পচারাল এবং এটা একটা ইন্সপায়ারিং সিচুয়েশন তৈরি করতে পারে। তো সেটাই ওই যে একদম নর্মাল একটা বিল্ডিংয়ের মতো লাগে না। তো উনি কিন্তু ক্লাইমেট চিন্তা করে করেছেন। আমাদের বাংলাদেশের ট্রপিক্যাল ক্লাইমেট, আর্দ্র এবং উষ্ণ যে আমাদের ট্রপিক্যাল ক্লাইমেট, সেটা কিন্তু উনি অনেক চিন্তা ভাবনা করেই করেছেন। আমরা বলতে পারবো না যে উনি একটা আমেরিকান আইডিয়া এখানে ইম্পোজ করে দিয়েছেন। ভালো বড় আর্কিটেক্টরা একটা দেশে গেলে তাকে বুঝতে চেষ্টা করে। উনি কিন্তু সারা ইন্ডিয়া ঘুরেছেন বিফোর হি ডিড ইট। উনি তাজমহলকে দেখেছেন, তারপরে দিল্লিতে চন্ডীগড়ে কর্বুজিয়ারের কাজ দেখেছেন। অনেক জায়গায় ঘুরে টুরে এসে তিনি ইন্ডিয়াকে বুঝতে চেষ্টা করেছেন, তারপরে উনি ডিজাইন টেবিলে বসছেন। তো এগুলো কিন্তু কালচারটা। আর তাছাড়া তিনি কিন্তু লুই ক্যান কিন্তু আবার এই ট্যাগর সোসাইটির মেম্বার ছিলেন। ট্যাগর যখন রবীন্দ্রনাথ ঠাকুর যখন 1913 সালে নোবেল প্রাইজ পেলেন, এরপরে একটা ট্যাগর সোসাইটি কিন্তু ইউরোপে অনেক জায়গায় হয়েছে। তো উনি কিন্তু ট্যাগর সোসাইটির ছিলেন এবং ট্যাগর সবগুলো পড়াশোনা করেছেন। উনি কিন্তু খুব এক্সটেন্সিভলি আপনার সুফি ফিলোসফি পড়েছেন, রুমির খুব ছিলেন, ভক্ত ছিলেন। সো ওনার একটা ওরিয়েন্টাল, আর উনি তো নিজে ইস্টোনিয়ান, রাশিয়ান বা ইস্টোনিয়ান। তো সেখানে উনি ওনার আবার পার্সিয়ান কিছু আছে, মানে বংশের একটা যে কী বলে রুটস, কিছু পার্সিয়ান আছে, আবার সুইডেনও আছে। তো এরও অদ্ভুত বিষয় আছে। তো ওই জন্য ওর একটা সারা পৃথিবীর একটা সামগ্রিক একটা মানসিকতা ছিল। ও যে একটা লোকাল ম্যান না আর কি, ইজ এ ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ইউনিভার্স। তো ওরকম একটা ব্যাপার তো একটা মহান মানুষের থাকে। তো সেই জন্য উনি যে বাংলাদেশ ছোট দেশ, আমেরিকা বড় দেশ, এইসব ছিল না। কারণ উনি যদি এটাকে গরিব দেশ মনে করতেন, তাহলে হয়তো একতলা ছোট্ট করে একটা বিল্ডিং করতে পারে, তোমরা গরিব মানুষ, তোমরা আবার এত বড় কী চাও, এই মেন্টালিটি তার ছিল না। উনি কিন্তু তার জীবনের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বেশি এক্সপেন্সিভ অ্যান্ড বিগেস্ট লার্জেস্ট প্রজেক্ট কিন্তু এই সবচেয়ে গরিব দেশে করেছেন। তার মানে কি, উনি কিন্তু এই যে টাকা পয়সার কথা করেন, টাকা পয়সা ব্যবহার করতেই হবে যেমনি পারো, কিন্তু এটা করতে হবে, কারণ এইটা ইউ ডিজার্ভ। উনি তো অ্যাবসলিউটলি মানে শেষে স্বাধীনতার পরে উনি তো একসময় এটাও বোধহয় বলেছিলেন যে আমি দরকার হলে ফান্ডিং দেবো, তাও এইভাবেই করো, কিছু চেঞ্জ আনার কথা যখন ছিল এখানে। না, ফান্ডিং টান্ডিংয়ের ব্যবস্থা হয়তো করতে হয়নি। আমাদের 20 বছর লেগেছে এটা করতে। 74-এ শেষ হয়, 84-এ শেষ হয়, 64 থেকে 84, 20 বছরে মানে এটা কাজটা শেষ হয়। তো সময় লাগুক, বাট মানে এটা হোক। স্বাধীনতা সব বন্ধ ছিল, প্রায় 2-3 বছর একদম বন্ধ ছিল। তো সেই জন্য এটা তখন হয়নি। তো তারপরে এটা হয়েছে, এবং ওই পাকিস্তানিরা এখানে বম্ব করে নাই যে ওরা ভাবছে এটা একটা রুইন, আন্ডার কনস্ট্রাকশন ছিল, তো রুইন মনে করে ওটা ডকুমেন্ট আছে যে ওরা ওই যখন বম্বিং করতে আসছে তখন দেখছে যে এটা কি একটা পোড়া বাড়ির মতো দেখা যায়, আর করে নাই। তো ওই হাফ কমপ্লিট ছিল। তো ওই অনেকগুলো গল্প আছে এটা নিয়ে আর কি। তো লুই ক্যানের সবচেয়ে বড় জিনিস যেটা, উনি এটাকে একটা ছোট গরিব দেশ বলে একটা মিডিয়াম সাইজের একটা বিল্ডিং করে, সুন্দর বিল্ডিং, বাট মিডিয়াম সাইজে করে নেয়। ওটি কিন্তু একেবারে রোমানদের মতো সেই মানে সেই ভিগার নিয়ে একটা কাজ করেছে, এবং বাংলাদেশকে উনি নেগলেক্ট করেন নাই। এবং ডেমোক্রেসির মধ্যে তো আছে, আপনি কাউকে নেগলেক্ট করবেন না, সবাইকে রেসপেক্ট করবেন। তো ওইটা কিন্তু ওর কাজে, ওইটাই আমি বলছিলাম যে আপনার কাজের ভিতর দিয়ে আপনার ডেমোক্রেটিক প্রিন্সিপালসগুলো যদি না বের করতে পারি, না এক্সপ্রেস করতে পারি,
বা ধারণ না করতে পারি, তাহলে ওই কাজের কোনো মিনিং আসবে না। তো উনি এগুলো ওই জায়গা মতো উনি ঠিকই কাজটা করে দিয়েছিলেন আর কি। এবং এটা মজার ব্যাপার হলো, বাংলাদেশ তো সত্যি সত্যি একটা গরিব দেশ, তাই না? থার্ড ওয়ার্ল্ড তো বলি আমরা। তো এই গরিব দেশে এখন কিন্তু অনেক হিস্টোরিয়ান, অনেক আপনার থিওরিটিশিয়ান এবং ক্রিটিক, এরা কিন্তু 20th সেঞ্চুরির বেস্ট বিল্ডিং এটাকে নির্বাচন করেছেন। বেস্ট বিল্ডিং অফ দ্য 20th সেঞ্চুরি অফ দ্য ওয়ার্ল্ড। তো এখন এটা আমাদের দেশে হয়েছে। এটা তো একটা বিশাল 20th সেঞ্চুরি, তো একটা বিশাল একটা সময় যেখানে সমস্ত কলোনিগুলো ফ্রি হলো, তারপরে উন্নতি হলো, একটা নিউ জাগরণ হলো, অনেকগুলো দেশ হলো। এই সময়টার যে কাজ হয়েছে তার মধ্যে আমাদের দেশে সবচেয়ে ভালো বিল্ডিংটা আমরা পেয়েছি। তো এটা তো একটা বিশাল ব্যাপার আমাদের জন্য একটা বিশাল। হ্যাঁ, এবং আমাদের আর্কিটেক্টদের জন্য আমরাও এই বিল্ডিং দেখলে বুঝতে পারি যে আমরা কি করি আর উনি কী করেছেন। সো এই যে সবসময় শিখতে পারি এবং একটা উঁচু টান আমাদের দিয়ে রাখে, মানে আমাদেরকে একটা উপরে যাওয়ার একটা একটা জায়গা, স্পৃহা দিয়ে গেছেন উনি। স্যার, আপনি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলেন ওনার ছেলের সঙ্গে যখন কথা বলছিলেন। না, ওর কারণটা ছিল যে ওর ছেলে খুব, মানে ওর মাত্র বোধহয় 2বার না 3বার ওর ছেলে বাবাকে দেখেছে। 11 বছর বয়স থাকতে উনি মারা গেছেন। 74-এ তার বয়স ছিল 11। তো সেই জন্যে ও বেশ ইমোশনাল হয়ে গেছিলো। তো আমিও ইনফ্লেক্টেড ওইটা আবার সে দেখায় নাই, ও কিন্তু হি ওয়াজ উইপিং। তো আমি ওরটা দেখে আমারও একটু খারাপ লাগছিল, তো ওই জন্য হয়েছিল। কিন্তু ও তো ওর কিছু দেখায় নাই, শুধু আমার কথাগুলো দেখিয়েছে। তো সেই জন্য অনেকে বলেছে। তো হ্যাঁ, আমি ইমোশনাল হয়েছিলাম। ইমোশনাল তো আমাদের আছে, আমরা তো রবট না। এখনো কথা বলতে বলতে তো আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি। আমরা তো রবট না সেই। তো আশা করি আমরা এই ধরনের মানুষ আমাদের সমাজ থেকে হোক কিংবা বাইরের থেকে হোক, আপনি যে কথাটা বলেছেন যে গরিব কিংবা ছোট কিংবা অত হয় নাই, প্রসপারিটি নাই, সেই জন্য নেগলেক্টেড হব না কিংবা কাউকে করবো না, এটা একটা বিরাট শিক্ষণীয় ব্যাপার। এটা আমাদের ভিতরে ছড়াতে হবে। আর আজকে যারা দেখছেন তাদেরও আমি বলবো যে তারা তাদের সঙ্গে যারা কাজ করেন কিংবা পারিবারিক যারা আছেন, এই কথাটা সবসময় মনে রাখা যে কাউকে কোনো ডিগনিটিটা, মানুষের ডিগনিটিটা, সে গরিব হোক বা বড়লোক হোক, মানুষের ডিগনিটিটা দিতে হবে। এটাই আমাদের প্রধান শিক্ষা হওয়া উচিত। স্যার, মাজারুল ইসলাম স্যারের ব্যাপারে একটু আসি। মানে আর্ট কলেজ দেখলে আমি এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখি। অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আমি দেখি যে প্রায় উনি যখন এটা ডিজাইন করেছেন তার ওই সময় প্রায় আমার জন্ম আর কি। সো এতদিন আগে একটা ডিজাইন, সেটা আজকে পর্যন্ত অ্যাবসলিউটলি সময় উপযোগী। হ্যাঁ, এবং দেখলে পরে টাইমলেস, এটাও এক ধরনের টাইমলেস। সো চারুকলায় আমার নিজের বোনের ওখানে ছাত্রী ছিল, সো আমাদের খুব যাওয়া আসা ছিল আর কি। একসময় জয়নাল আবেদিন সাহেব থাকতে আমাদের পারিবারিকভাবে ওইটার সঙ্গে খুবই জড়িত ছিল। তো মাজারুল ইসলাম স্যারের সঙ্গে আপনি কম সময় না তো বেশ কিছুদিন না, মাজারুল ইসলামের সঙ্গে আমাদের চাকরি করেছে ওনার 2.5 বছর 3 বছর। কিন্তু আমি তো ইনস্টিটিউটের মেম্বার ছিলাম, ফাউন্ডার মেম্বার, উনি ছিলেন প্রেসিডেন্ট। আমি তখন জুনিয়র এক্সিকিউটিভ কমিটিতে ছিলাম, বাট ছোটো পোস্টে ছিলাম, ট্রেজারার, সেক্রেটারি, সব। তো ওনার সঙ্গে অনেক দিন কাজ করি। এছাড়াও ওনার সঙ্গে আমার একটা আলাদা আসা যাওয়া ছিল। ওনার ফিলোসফিটা কীরকম ছিল? উনি তো বিভিন্ন সময় একটু একটু করে আলাদা করে কাজ করেছেন। ওনার ফার্স্ট কাজ যেটা আর্ট কলেজে উনি একটা খোলামেলা একটা পরিবেশ সৃষ্টি করতে করেছেন। ওই সময় যে মডার্ন আর্কিটেকচারের যে প্রিন্সিপালসগুলো উনি বেশ ভালোভাবে শিখেছিলেন। তো এখানে এসে প্রথমে যখন সরকারি চাকরি হিসেবে ওই কাজটা পান, যে একটা আর্ট কলেজ হবে, তুমি ডিজাইন করে দাও, তখন ম্যাককনেল ছিলেন তখন প্রধান আর্কিটেক্ট, একজন ব্রিটিশ আর্কিটেক্ট। তো ওই ভদ্রলোকের আন্ডারে উনি ছিলেন। তো উনি তখন এই কাজটা পান এবং প্রথমে গিয়ে উনি সার্ভে করালেন। তো সার্ভের মধ্যে ওই গাছ দেখায় না যার সার্ভেয়ার, উনি আবার ধরলেন এই কয়েকটা গাছ আছে এখানে, অনেকগুলো গাছ বাদ দিয়ে তুমি কী করে সার্ভে করলা? তো তখনকার পিডব্লিউডি ইঞ্জিনিয়াররা বললো যে স্যার, গাছ দিয়ে কী করে, গাছ তো কাইটেই ফেলবেন, গাছ কাইটেই তো আপনি বিল্ডিং করবেন, তো এই গাছ দেখায় কী করবো?
কেন না তুমি সব একটা গাছও ছাড়বে না, সব দেখা। তো ওই সময় ওই অফিস, এই লোক খুব ঝামেলা করে, মানে কোথেকে আর্কিটেক্ট আসছে, তখন তো আর্কিটেক্ট নাই, এই আর্কিটেক্ট কোথেকে আসছে খুব ঝামেলা করে, আমরা তো সব গাছ বাদ দিয়েই সার্ভে করি, গাছ কাইটে ফেলি, বিল্ডিং যেখানে করবেন গাছ কাইটে ফেলবো। তো বলে না 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 ওই গাছ সব দেখাতে হবে। তো গাছ নিয়ে তারপর উনি চেষ্টা করলেন যে বড় গাছগুলো সব রেখে, হ্যাঁ, ওই গাছ তো ভিতর দিয়ে চলে গেল। হ্যাঁ তো ওইরকমই, হ্যাঁ গাছগুলো তো রেখে করতে হবে। তো ওই জিনিসটাই উনি তখন এসে বললেন যে না এখানে তো কাজ করা খুব কঠিন, কারণ কেউই বোঝেই না আর কি, ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা হচ্ছে। তো তখন উনি ওই যে ফ্ল্যাট প্লেট, তখন ইঞ্জিনিয়াররা কেউ ফ্ল্যাট প্লেট করে নাই, ঢাকার প্রথম, দ্যাট ইজ দ্য ফার্স্ট বিল্ডিং এ ফ্ল্যাট প্লেট, নো বিম, উইদাউট বিমস। তো উইদাউট বিমস একটা ফ্ল্যাট প্লেট এবং পিলারের কোনো ক্যাপিটাল নাই, বেজ নাই, একটা জাস্ট সিলিন্ডার একটা পিলোটিস, চিকন গোল কলাম আর স্ল্যাব। তো ওইটা উনি নিজেও তো ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তো উনি বুঝছেন এটা করতেই হবে। তো উনি শেষ পর্যন্ত ওনার অন্য ইঞ্জিনিয়ার ছিল মিলে টেলে এটা এক্সিকিউট করেছিলেন ওই সময়, ফার্স্ট বিল্ডিং। এবং সিঁড়িটাও একদম বিশাল একটা আনসাপোর্টেড, হ্যাঁ সিঙ্গেল ফ্লাইটে একেবারে উপরে গিয়ে টাচ করতেছে, ওই সময় চিন্তা করা খুব মুশকিল ছিল। আমরা সবসময় দেখেছি যে 2-3টা ওয়ালের মাঝখানে সিঁড়ি হয়, তাই না, আবার একটা চিলে কোটা থাকে উপরে গিয়ে, ওই সিঁড়ি যে এত ফ্রি হয়। তো ওইটাও কিন্তু একটা জিনিস যে সিঁড়িটারও কিন্তু তিনি ফ্রি করে দিলেন, এটাও কিন্তু ডেমোক্রেটিক প্রিন্সিপাল। মানে আপনার সিঁড়িটা যদিও কোনো মানুষ না, বাট সিঁড়িটাকে যে আপনি ওপেন করে দিতে পারেন, এবং সেই ওপেনের সাথে আপনি নিজেই ফ্রি হলেন, আপনি কিন্তু বন্দি ছিলেন সিঁড়ির মধ্যে, এখন কিন্তু আপনি একটা ফ্রি সিঁড়িতে পাইলেন। তো দ্যার ইজ সাম কানেকশন অফ এক্সপ্রেশন। সাংঘাতিক একটা ফিলোসফি, কোনো সময় চিন্তাই করিনি যে একটা সিঁড়ি ঘরের ভিতর দিয়ে যাওয়া আর একটা ফ্রি সিঁড়ির ভিতর যাওয়ার ভিতরে যে কি এটার মধ্যে আপনার বদ্ধতা আছে, আরেকটার মধ্যে আপনার ফ্রিডম আছে। এই যে আপনার ফ্রিডম যেখানেই পারেন একটুখানি যদি আপনি টাচ করতে পারেন লাইফে, সবগুলো ফ্রিডম মিলে তো আপনি এনরিচড হবেন, তাই না? আপনার ফ্রিডম মানে যে সাধারণত ফ্রিডম স্পেস না, তো ফ্রিডম মানে আপনার চলাফেরা, আপনার স্পেস, আপনার সব কিছুর মধ্যে একটা ফ্রিডম তৈরি করা যায় কি না। তো সিঁড়িটাকে ওই জন্যই উনি করেছে। এবং যেহেতু এটা আর্ট কলেজ, একটা স্কাল্পচারাল সিঁড়ি, ওখানকার ছাত্ররা ওই বিশেষ করে স্কাল্পটাররা দেখবে যে সিঁড়িও একটা স্কাল্পচার হতে পারে, তাই না, স্কাল্পচারাল ফর্ম নিতে পারে, ভেরি ডাইনামিক। তো এইগুলো উনি প্রথম কাজই কিন্তু করে ফেলেছেন, তাই না? তো উনি তখন বয়স 30 বছর বয়সে উনি এই কাজটা করেন। এবং ওখানে এই যে খোলামেলা ভাব, এবং সবচেয়ে মজার কোনো এন্ট্রি নাই, দরজা খুলে ঢুকতে হয় না, দ্যার ইজ নো এন্ট্রি ডোর। আপনি তো গেছেন ওখানে, যেদিক দিয়ে খুঁজে ঢুকে যাওয়া যায়, সাডেনলি ইউ ফাইন্ড দ্যাট ইউ আর ইনসাইড দ্য বিল্ডিং। দ্যার ইজ নো রিয়েল আউটসাইড। দ্য ইনসাইড আউটসাইডকে ব্লার করে দেওয়া হয়েছে। সো ইনসাইড আউটসাইড যখন মিশে যায় তখন কিন্তু ওই ফ্রিডমের কথা বলছি আবার, মানে আপনি আবার এই যে ঘরের বদ্ধর মধ্যে নাই। হ্যাঁ, কিন্তু ক্লাসরুমগুলো আবার ঠিকই রুম, কিন্তু কতটুকু আপনি খুলে দিতে পারেন, যতটুকু পারেন দেন, যেটা পারেন না, যেটা রিকোয়ারমেন্ট আছে কোথাও আপনার, যেমন ধরেন এরকম একটা স্টুডিও করলে তো এটা বন্ধ করতেই হবে, তো যেটার রিকোয়ারমেন্ট আছে সেখানে করো, বন্ধ করো। যেখানে এয়ার কন্ডিশনিং লাগবে, না হলে জিনিসপত্র নষ্ট হবে, এয়ার কন্ডিশনিং করো। যেখানে লাগবে না সেখানে ছেড়ে দাও। আর টোটাল এয়ার কন্ডিশন বিল্ডিং করার কি দরকার? তো এইসব জিনিসগুলো কিন্তু তিনি তখনই ফার্স্ট কাজের মধ্যেই কিন্তু এই যে ডিসিশনগুলো উনি নিতে পেরেছিলেন। এই সংসদ ভবন আর্ট কলেজ তো এমনিও যাওয়াই যায়, বাট আজকে আপনার কাছ থেকে শোনার পর আই এম শিওর মেনি পিপল উইল ভিজিট আর্ট কলেজ, স্পেশালি যারা ইন্টারেস্ট আছে, নট দ্য এই প্রফেশনেরই হতে হবে, তারা গিয়ে এই ফিলিংটা যদি নেয়, আমার কিন্তু একদম চোখে ভাসছে আর কি এই জিনিসটা, বিকজ আমি প্রায় 5 বছর ওখানে যাওয়া আসা করেছি। তারপরে তো এখনও এই যে পয়লা বৈশাখের আগের দিন রাত্রে যাওয়া হয়। ফ্রিডম বলতে এখানে শুধু যে আলো বাতাসের ফ্রিডম না, ফ্রিডম ফ্রম কনজারভেটিভনেস। আমাদের সমাজে তো আপনি জানেন 1950s 60s-এ ভীষণ কনজারভেটিভ ছিল। আর্ট কলেজে পড়তে দিত না তো এদেরকে। তো এই আর্ট কলেজে পড়ে কী হবে? এখনও যেমন কিছু লোক আছে না, নাচ গান করা ভালো খারাপ, নাচের বিরুদ্ধে, গানের বিরুদ্ধে আছে। তো এগুলো তো আমরা মানে কনজারভেটিভ মনে করি। কারণ আপনার যে একটা ভাষা আছে, বাংলা ভাষাটা আপনার চর্যাপদ থেকে শুরু করে 8th সেঞ্চুরির চর্যাপদে আমরা প্রথম পাই একটা লিটারেচার। তো পদ্মা পরমিতা ওই প্রথম লেখাগুলো, তো এটা আমাদের মিউজিয়ামে আছে।
সেন্ট্রাল মিউজিয়ামে। তো পদ্মপরমিতা যেটা চর্যাপদ, সেখান থেকে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি, এখানে একটা যে সময়, এখানে বাংলা ভাষা কিন্তু খুব সুন্দরভাবে ধীরে 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 ডেভেলপ করেছে। চণ্ডীদাস মঙ্গল কাব্য হয়ে লালন টালন হয়ে রবীন্দ্রনাথে আসছে। তো এই সময় কিন্তু এই পুরো পিরিয়ডেই আমরা মোরলেস পরাধীন ছিলাম। আপনি ধরেন শুধুমাত্র পাল রাজাদের দেখা যায় যে এখানে লোকাল বাঙালি ছিল, কিন্তু সেন রাজারাও কিন্তু আপনার ওই মধ্যপ্রদেশ থেকে আসে, তারপর মুঘলরা বাইরে থেকে আসে, ইংরেজরা। তো আমরা মোটামুটিভাবে বহু বছর ধরেই পরাধীন ছিলাম, কিন্তু আমাদের কালচার কিন্তু ওই একটা আবহমান কাল ধরে ডেভেলপড হয়েছে। এবং আমাদের যখন বলা হয়েছে যে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, সে মধ্যযুগীয় কবিতা আমাদের বাংলার। তো সেই কবিতার যে মানে ইংরেজরা বা ইউরোপিয়ানরা কিন্তু অনেকদিন পরে আসছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, নাথিং বিয়ন্ড দ্যাট। এখানে কিন্তু ঈশ্বরকে বলা হইতেছে, ঈশ্বরও না, মানুষও সবচেয়ে উপরে। তো এটা কিন্তু ইউরোপে আপনার যেটাকে বলা হয় এইজ অফ ফেইথ, সারা পৃথিবীতে এইজ অফ ফেইথ ছিল, সব ধর্ম, পোপ ভীষণ পাওয়ারফুল, রাজাও ঠিক করে দিত ওরা। তো এই যে এইজ অফ ফেইথের মধ্যে সব কিছু ছিল গড সেন্ট্রিক, মানে ঈশ্বরকে বা আল্লাহকে সেন্টার করে আমরা সব চিন্তা করবা। কিন্তু ওই যে এনলাইটেনমেন্টের সময় থেকে, যেটা ওই আমাদের ওই চণ্ডীদাসের ওই মানে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নায়ের অনেক পরে তারা ঠিক করলো যে না, আমাদের থিঙ্কিং প্রসেস শুড বি সেন্টার্ড টু দ্য হিউম্যান বিং। তখন তো হিউম্যানিজম আসলো, ম্যান সেন্টার্ড থিঙ্কিং। এর আগে ছিল গড সেন্টার্ড, গডের জন্য আমরা, কিন্তু এখন সব কিছুই আমাদের জন্য, আমাদের জন্য ল, আমাদের জন্য বাড়িঘর, আমাদের জন্য পৃথিবী। তো এই যে ম্যান সেন্টার্ড চিন্তা, যেটা আপনার এই এনলাইটেনমেন্টের পরে হয়েছে এবং যার জন্য ইউরোপিয়ান উঠে গেল, এবং এইটার মাধ্যমে কিন্তু তারা ওই যে জড়তা এবং এই যে রক্ষণশীল যে যারা ইনোভেটিভ কিছু করতে দিত না, ওই যে প্রথা আছে প্রথার মধ্যেই ফেলতে বাধ্য করতে সবাইকে, তো সেখান থেকে ভেঙে বেরিয়ে আসলো। এবং তখন মানে শেষের দিকে ফস্টার বা আপনার ধরেন চার্লস ডিকেন্স ইংল্যান্ডে লেখালেখির ভিতর দিয়ে কিন্তু ওই যে এগুলির বিরুদ্ধে সবসময় করেছে, যে সাধারণ লোকের পক্ষে গিয়ে এবং কনজারভেটিভ সোসাইটি চলবে না। এক সময় আমাদের এখানে কনজারভেটিভ তো অ্যাকচুয়ালি স্যার ধর্ম নিজে যত না করেছে, মানুষ তার থেকে বেশি করেছে। ওইটাই ওটা করাইছে, মানে করাইছে। ওটা তো একটা মানে অর্কেস্ট্রেটেড বাই দি বুর্জুয়া সোসাইটি। ইংরেজ আমলে কোনো জায়গায় লেখা থাকতো দি ডগস অ্যান্ড নেটিভস আর নট অ্যালাউড, কিন্তু আমি পড়াশোনা করে দেখলাম যে ওদের একটা ওই যে লন্ডনে যে হাইড পার্ক আছে, ওর পাশে একটা কুইন্স পার্ক আছে, ওই কুইন্স পার্কে শুধু রাজা রানীরা যেতে পারতো এবং তার লর্ড ফ্যামিলির লোকরা যেতে পারতো, ওখানে কোনো সাধারণ লোক যেতে পারতো না। তখন আন্দোলন হয়, কেন আমরা যেতে পারবো না? তখন অনেকদিন পরে করা হলো এক সময় যে ঠিক আছে তোমরা আসতে পারবে, কিন্তু স্যুট পরে আসতে হবে, মানে পার্কে যাবেন স্যুট পরে, এবং স্যুটের মধ্যে একদম 3 পিস স্যুট, ওই যেটা মানে ফুল জেন্টলম্যান স্যুট। তো জেন্টলম্যানস ড্রেস পরে পার্কে যেতে হবে। তারপরে এখন তো সবাই, হ্যাঁ, তো সেখানেও লেখা থাকতো যে ডগস অ্যান্ড কমন পিপল আর নট অ্যালাউড। ওই দেশেও ওরা ওদের দেশের লোকদেরকেও এরকমই করেছে। ইংল্যান্ডে হ্যাঁ, কুইন্স পার্কে লেখা ছিল। তারপরে এটা গেল, তারপরে তো এখন তো সব দেশেই আর এগুলো নাই। তো আমি যেটা বলছি যে ওখানে ওই যে রক্ষণশীলতার বিরুদ্ধে লিখতে হয়েছে তো এইসব রাইটারদের, এগুলোর বিরুদ্ধেই। তো এখন তো দেখেন না, ওই খুব যত বড়ই আপনার এখন ছেঁড়া জিন্স পরেও ঘুরতেছে বিশাল বড় লোক, এখন তার ওই ড্রেস দিয়ে কোনো ওরকম নাই। তো এটা তো 1960s পর্যন্ত একদম জেন্টলম্যান মানে স্যুট পরতে হবে এবং জুতা চকচক করতে হবে। তো ওটা তো এখন ওরাই মানছে না, আর আমরা মানছি না। তো এই যে মানছি না, এটার মানে না আমরা অভদ্র হয়ে গেছি। এটা মানছি না মানে হচ্ছে যে আমরা সবাইকে সমান দেখতে পারতেছি। এই যে তুমি স্যুটের আর আমি কিছুই পরার পাইতে ছিঁড়া প্যান্ট পরে ঘুরতেছি, এটা যেন অন্তত চোখে না দেখা যাক, ভিতরে থাকলেও, কিন্তু ভিতরেও থাকা উচিত। তা সমাজ জাস্টিস আনলে, ইকুয়ালিটি আনলে এবং সবার ইকোনমিক একটা মিনিমাম ইকোনমি যদি যাদের নিচে আছে, ইকোনমিক্যালি যারা ডিপ্রাইভ, তাদেরকে যদি একটা জায়গায় আনতে পারে, যেটা ইউরোপে হয়েছে, ধরেন একটা লেবারেরও গাড়ি কিনতে পারে, ফ্রিজ কিনতে পারে, একটা বাসা ভাড়া করতে পারে। তো এই জিনিসগুলি যদি হয়ে যায়,
তখন তো মোটামুটি বেসিসটা আসে আর কি, ডেমোক্রেটিক বেসিসটা আসে, যেটা আমাদের এখানে এখনও হয় না। আমরা তো বলি ডেমোক্রেসি করে কী লাভ হলো, বিকজ আমরা রেজাল্ট দেখছি না বলে। তো এইগুলো এই যে আর্কিটেকচারের ভিতর দিয়েও কিন্তু এক্সপ্রেস করা যায়। এটা তো এই ইসলাম সাহেবের সিঁড়িটা দিয়ে বোঝানো হয়েছে, তাই না? আর ওপেননেস দিয়ে বোঝাচ্ছে। ওপেননেসটা কেন দিয়েছে? তখন কিন্তু আর্ট কলেজে পড়তে আসতো গ্রাম থেকেও। একটা ছেলে আমটাম ভালো আঁকে, আনারস ভালো আঁকতে পারে, সে বলছে আমি আর্ট কলেজে পড়বো, তাই চলে আসছে। তো আয়েশা যদি তার একটা সিংহদ্বার দিয়ে দুই সেপাই দাঁড়ায় আছে, কোথায় পড়বে আর্ট কলেজে, এরকম যদি হতো, তাহলে তো সে ভয়ে চলে যেত যে এটা তো আমার জন্য না। উনি করলেন কোনো এন্ট্রি ডোরই নাই, দ্যাট মিনস ওয়েলকামিং এভরিবডি। অ্যাবসলিউটলি, মানে আপনার গেট দিয়ে ঢুকলেই সেই আপনি চলে আসছেন। এবং আমি তো এক জায়গায় লিখেছি যে আপনি ঢুকলেন দেখেন সুন্দর একটা সিঁড়িতে উঠতে গিয়ে দেখলেন যে একটা ছোট্ট উঠানোর মতো জায়গা দোতলায়, তারপরে গিয়ে দেখলেন একটা দরজা, একটা রুম, দরজা করলেন, দেখলেন যে জয়নাল আবেদিন বসে আছে। মানে ইউ ক্যান গো আপ টু জয়নাল আবেদিন উইদাউট বিং অবস্ট্রাক্টেড বাই এনিওয়ান। তো এই যে ডেমোক্রেটিক একটা অবস্থান, এবং আমরা আর্ট কলেজে এখনও গেলেও দেখবেন যে কোনো কাঁটাতারের বেড়া, রেইলিং, তারপর শিক, যেটা আমরা ওই যে জানার গরাত বলি, তো গ্রিল বলি, ওটা নাই। কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি এটা নাই বলে ওখানে কিন্তু কোনো দিন চুরি হয় নাই আজ পর্যন্ত। যে আর্ট কলেজে চুরি করে ভাঙা টেঙা নিয়ে গেছে, এটা হয় নাই। তার মানে এটা যে আমরা জুজুর ভয়ে যে একটা শব্দ গ্রিল লাগাতেছি, তারপরে ওই বাউন্ডারি ওয়াল উঁচু করতেছি, তারপরে আবার গোল কাটা তার লাগাইতেছি, মানে আমরা নিজেদের জেলখানায় চলে আসতেছি। আর ওই যারা দুষ্ট কাজ করে তারা ফ্রি ঘুরে বেড়াইতেছে, রাস্তায় ঘুরে বেড়াইতেছে, আমরা নিজেরা বন্দি করে। অনেক বাড়িতে আছে আপনার সিঁড়ির নিচে একটা কলাপসুল গেট, তারপরে আবার উপরে দোতলে গেলে আবার একটা গেট, এবং তারপরে আপনার নিজের দরজার সামনে অনেকে কলাপসুল লাগাচ্ছে। ফায়ার টায়ার লাগলে ওই লোক বেরোতেই পারবে না। তো এটা একটা প্রবলেম। তো এই যে সিকিউরিটি, এমনভাবে আমরা এটাকে ফেল করেছি, এটাকে সুন্দর একটা সমাজের যে সিকিউরিটি, সেটা তো আমরা নিজেরা সব বন্দী হয়ে হুডলামসদেরকে ফ্রি ঘুরে বেড়াচ্ছে। আমাদের মতো ডেভেলপার যারা আছে তারা তো সামনে এবং পাশে বারান্দায় গ্রিল দিতে দেই না তো আমরা তো দিয়ে দেই না, কোনো সময় অ্যালাউও করি না, যেহেতু আমাদের ম্যানেজমেন্টে থাকে। এটা নিয়ে অনেকে খুবই অসন্তুষ্ট থাকে। বাট আপনি যেই কথাটা বলেছেন যে ওপেননেস, ফ্রিডম, বারান্দায় যায় তো মানুষ, আমি কিছুটা মুক্ত। বারান্দাও যদি বন্ধ করে দেন তাহলে লোকে সে না, তো ওই জিনিসগুলো তো সোসাইটি পারমিট করতে হবে। সেজন্য ডেমোক্রেসি প্র্যাকটিস করলে, ল অ্যান্ড অর্ডার ঠিক মতো থাকলে এগুলি হয়। তো ওইটা ওই সময় উনি 1953-তে যতটা পেরেছেন, পরে আমরা আরও কম পারছি এখন করতে। এটা তো উল্টো দিকে গেল। ইসলাম সাহেবের থেকে আমরা আরও ডেভেলপ করব, আমরা তো আরও উল্টো দিকে গেলাম। আমরা তো আরও ওপেননেস ছেড়ে দিয়ে ক্লোজড ফর্মে চলে যাচ্ছি। যে যাচ্ছি, তবে আপনার কথা শুনলাম এবং আমরা চেষ্টা করবো আরও ওপেননেসের দিকে যেতে। অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট না, এটা তো সমবেতভাবে একটা দেশের শাসন, আমাদের মানসিকতা, আমাদের লেখাপড়া, আমাদের মনন, সব কিছুর মধ্যে দিয়ে এটা আসবে। জোর করে করা কঠিন হবে। স্যার, ম্যাটেরিয়াল নিয়ে তো আপনি কিছু নতুন ম্যাটেরিয়াল নিয়ে মাঝে মাঝে কিছু কাজ করার ব্যাপারে অনেক পড়াশোনা করেছেন, এই ব্যাপারে কিছু বলবেন? না, নতুন ম্যাটেরিয়াল তো দরকার। আমাদের তো একটা পরিবর্তনশীল সমাজ, পৃথিবীর। আমরা তো বলি যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তো চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। তো যে চেঞ্জ হবে, এবং সমাজ চেঞ্জ হবে, তার ভ্যালুস চেঞ্জ হবে, আমাদের যে টেকনোলজি চেঞ্জ হবে। আমরা গরুর গাড়িতে চলতাম, এখন মোটর গাড়িতে চড়ি, এবং এআই আসছে, ফোন আসছে। এখন সেলফোন ছাড়া আমরা ভাবতেই পারি না আমাদেরকে, এরকম একটা অবস্থায় চলে আসছি। তো চেঞ্জ হচ্ছে, এবং মেটেরিয়ালও, আর্কিটেকচারের যে মেটেরিয়াল, তারও চেঞ্জ আসবে। তবে কতগুলো আছে শাশ্বত মেটেরিয়াল, ওগুলোর উপরে কিন্তু আপনি যেতে পারবেন না। যেমন ধরেন স্টোন, বিউটিফুল স্টোন, ওকে আপনি বিট দিতে পারবেন না, যতই আপনি মানে নতুন। তো ওটা আমার মানতে হবে। এরপরে কিন্তু ব্রিকেরও এই কোয়ালিটিটা আছে। ব্রিকের মধ্যে একটা ন্যাচারের, যেহেতু এটা মাটি পুড়িয়ে হয়, এটা একটা নেচারের সাথে কানেক্ট, এবং পোড়ালে পরে এক একটা ইট কিন্তু এক একভাবে পড়ে, হালকা দাগ পড়ে, ডিফারেন্ট। সো এই যে ন্যাচারাল কোয়ালিটিটা আছে, এটা যদিও মানে মেশিন মেড, মানে মেশিনের তৈরি হয়, কিন্তু এটা
প্রোডাক্টটা কিন্তু খুব ন্যাচারাল লাগে। তো সেই জন্য আমরা আর্কিটেক্টরা ব্রিক এবং স্টোন তো আমাদের দেশে নাই, তো স্টোনের বদল আমরা কংক্রিট যখন পেয়ে গেলাম, তো অনেক আর্কিটেক্টই দেখা যায় যে ঠিক আছে স্টোন তো ভাই আমাদের নাই, আমরা ব্রিকে এই কংক্রিট আরসিসিতে কাজ করি। তো আরসিসি তো যে কোনো শেপ দেওয়া যায়, ব্রিকে দেওয়া যায় না। ব্রিক মডিউলার, এই 10 ইঞ্চি 5 ইঞ্চির একটা ব্যাপার আছে, ওয়াল আইদার 5 হবে না 10 হবে না 15 হবে, সো মডিউলারলি করতে হবে এটা, এবং স্ট্রেট লাইনে এটা বেশি লজিক্যাল। আর কংক্রিট ক্যান বি গিভেন এনি শেপ, প্লাস্টিক, তো এই জন্যে আপনার কংক্রিটকে দিয়ে অনেক প্লে করা যায়। কংক্রিটের মধ্যে আপনি ইচ্ছা করলে কাঠের ছাপ দিয়ে দিতে পারেন, আপনি দাগ কাটতে পারেন, আপনি ফর্মওয়ার্কের মধ্যে যা প্যাটার্ন করবেন এটা উঠে আসবে। তো ওই মজাটাকে কারেক্টলি ব্যবহার করতে পারলে আপনার এনভায়রনমেন্টে এনহ্যান্স করা যায়, বিউটিফাই করা যায়, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে আপনার আর্টিফিশিয়াল মেশিন মেড মেটেরিয়াল, যেমন স্টিল, গ্লাস তো একটা ওয়ান্ডারফুল মেটেরিয়াল, মানে এটা আছে আবার নাই, এটাকে তো আপনি কোনোভাবে বিট দিতে পারবেন না, ইট হ্যাজ এ প্রেজেন্স অ্যান্ড ইট ইজ অলসো নট দেয়ার। এই জন্য মানুষ বাড়ি খায় অনেক সময় গ্লাসের মধ্যে। তো গ্লাসের এই যে ট্রান্সপারেন্সি, আমরা অনেক জায়গায় ট্রান্সপারেন্সি দরকার, বিকজ ইনসাইড আউটসাইডের রিলেশনশিপে যখন আমরা ব্যারিয়ার সৃষ্টি করতে চাই না, তখন গ্লাস ইজ দ্য অনলি আনসার। আপনার ইন্টেরিয়ার আছে, আপনি কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি ভিতরে বসে বৃষ্টি দেখছেন, আপনি কিন্তু গায়ে লাগছে না। গ্লাসের কাছে বসে আবার গ্লাসের আপনি বাইরে ভীষণ গরম রোদ, আপনি ভিতরে এয়ার কন্ডিশন বসে ওই গ্লাসের এই সাইডে, সো এই যে আমরা মজা করতে পারি, উই ক্যান প্লে উইথ ইট বিকজ অফ আওয়ার টেকনোলজি। গ্লাস ইজ এ টেকনোলজিক্যাল প্রোডাক্ট। তো আমরা এখন মোটা গ্লাস করতে পারি, বুলেট প্রুফ গ্লাস করতে পারি, বিল্ডিংয়ের ছাদ পুরাটাই গ্লাস করতে পারি। সো গ্লাস ইজ এ ওল্ড মেটেরিয়াল, বাট গ্লাস হ্যাজ কাম আপ অ্যাজ এ নিউ মেটেরিয়াল এগেন, মানে ওর অনেক পসিবিলিটিসের জন্যে। এবং আমরা যেটাই বের হচ্ছে আমরা দেখি সবগুলোই আমাদের পছন্দ হয় না, কারণ অনেক সময় দেখা যায় যে নতুন, কিন্তু এটা হয়তো অত টিকলো না, আবার আরেকটা আসে। সো এটা ট্রায়াল এরার মেথডে আমাদের চলতে থাকবে। এবং আমি মনে করি যে আর্কিটেক্ট এবং আমাদের সমাজ সবারই নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করার মেন্টালিটি থাকা উচিত। কারণ নতুন যদি আমরা অ্যাকসেপ্ট না করি, তাহলে কিন্তু আমাদের ইমপ্রুভ করতে পারবো না, আমাদের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতে পারবো না। এখন আমাদের নতুন ডিটেল প্ল্যান হয়েছে, ঢাকার ডেনসিটি স্ট্যান্ডার্ড হিসাবে 200 পার্সনস পার একরে ধরা আছে, মানে স্ট্যান্ডার্ড হিসাবে, বাট অ্যাকচুয়ালি আছে 450 না কত। সেজন্য ডেনসিটি কমানোর জন্য টেফেয়ার সব কমিয়ে একটা নতুন নিয়মকানুন করা হয়েছে। বাট তারপরেও এটাকে ইমপ্লিমেন্ট করা অনেক ঝামেলা হয়ে যাচ্ছে, বিকজ যারা এসে আছে তাদের তো আপনি ডিসেন্ট্রালাইজ করতে সময় লাগবে, আর হবে না তো তাড়াতাড়ি। এই অবস্থায় থেকেই মানে উইথ এ হায়ার ডেনসিটি আমাদের কালচারের সঙ্গে মিল রেখে এই ডিজাইনগুলিকে আপনি কীভাবে দেখেন? না, এইখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, এগুলো আনআনসার্ড কোয়েশ্চেন আছে। ওরা যারা এইসব জিনিসগুলো তৈরি করেছে, নতুন আইন কানুন, বিল্ডিং রুলস বা কনস্ট্রাকশন রুলস, এগুলো ক্রিটিক্যাল একটা ইয়ের ভিত্তিতে ভালোভাবে যায়নি। এটা অনেক বসা উচিত ছিল, আমাদের সঙ্গে খুব একটা বসেনি। আমাদের দেশে প্রবলেমকে যারা এই দায়িত্বটা পায় ওরা না খুব চুপচাপ করে ফেলে এটা। আমাকে কোনোদিন ডাকেনি, এই অন্তত বলতে পারি। তো হয়তো কাউকে ডেকেছে, তো আমি জানি না। এখন এইটা যেমন ধরেন, আপনার একটা সিম্পল জিনিস বলি, আপনার 300 লোক পার একর, সে কথার কথা, 300 লোক ওরা অ্যাপ্রুভ করেছে কি সেটা না, বলছে 300 লোক পার একর আমরা ডেনসিটি অ্যাচিভ করলে ভালো ধরে নিলাম, হ্যাঁ। কিন্তু আপনি যদি এই 300 লোক 5 দিয়ে ভাগ করলে মোটামুটি আপনি ফ্যামিলি পাবেন, মানে 60 ফ্যামিলি, হ্যাঁ। 60 ফ্যামিলিজের জন্যে আপনি 1 একর জায়গা ব্যবহার করবেন, এই তো। আচ্ছা, এই 60 ফ্যামিলিজ যদি 500 স্কোয়ার ফিটের বাসায় থাকে, তখন একদম নিম্ন ইয়ে থেকে আমরা 500 স্কোয়ার ফিটের বাড়ি করলাম, 3 বেডরুম আছে, অনেক সুন্দর করে ডিজাইন করলাম, 500। আবার আমি 500 স্কোয়ার ফিটের বাড়ি দিয়ে 60টা ফ্যামিলির জন্য বাড়ি করলে কত স্কোয়ার ফিট হবে? আর আমি যদি 2500 স্কোয়ার ফিটের বাড়ি করি 60 ফ্যামিলির একটা প্লটে, তাইলে আপনার এটা কেমনে হলো? লোক তো সমানই পেলাম, কিন্তু বিল্ডিং তো আমি 6 গুণ পেতেছি। 500 করলে যেটা পাবো তার 5 গুণ হইতেছে গিয়ে, 3000 করলে 6 গুণ হইতেছে। 3000 স্কোয়ার ফিটের বাড়ি যদি আমি ডিজাইন করি,
তাহলে 1 একরে, তাহলে কিন্তু আমি 6 গুণ বিল্ট এরিয়া পাচ্ছি। এটা তো কোনোদিন মানুষ দিয়ে হবে না। এখানে হবে আপনার নট মানুষ দিয়ে, এখানে হবে আপনি বিল্ট এরিয়া কত পাবেন। বুঝতে পারছেন? 500 স্কয়ার ফিটের বাড়ি আর 3000 স্কয়ার ফিটের বাড়ির 2টা বাড়িতেই একটা ফ্যামিলি থাকে, একই সেম 5 জনের ফ্যামিলি থাকে। কিন্তু আপনি বলতেছেন যে এই 500 হলেই হয়ে যাবে। এটা একটা ফ্যাক্টর ছিল। তো অনেকগুলো ফ্যাক্টর থাকা উচিত ছিল। এগুলো হয় কি আপনার ওই যারা করেছে তারা একটা সিম্পল অঙ্কও করে নাই। আমি তো ফিলোসফি বাদই দিলাম। ফিলোসফি আমি তো বলি যে বিল্ডিং কেমন হবে একটা দেশে, একটা শহরে, এটা যদি আইন প্রণয়ন করতে হয় তাহলে সেখানে কবিও লাগবে, ফিলোসফার লাগবে। আমার টিমের মধ্যে একটা কবি থাকবে মিনিমাম, আমি একজন বা 10 জন থাকতে পারে। কবি লাগবে, একজন সোশিওলজিস্ট লাগবে, সাইকোলজিস্ট লাগবে, আমার ফিলোসফার্স লাগবে, ফিজিক্স কেমিস্ট্রির লোক লাগবে। ওদেরকে বাদ দিয়ে আমি ওই আমার একটা ডিগ্রি আছে আর্কিটেকচার, বা আমার একটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে, বা প্ল্যানিংয়ের ডিগ্রি আছে, আমি ডিসিশন নিয়ে নিলাম কনস্ট্রাকশনে। এবং হ্যাঁ, আমার বিল্ডিংটা আমি ডিসিশন নিলাম, আমি অত ক্ষতি করলাম না। কিন্তু আমি যখন পুরো শহরের বিল্ডিং কেমন হবে এই ডিসিশনে যাচ্ছি এবং এটাকে আমি একটা ল হিসাবে ইমপ্লাই করছি, তখন কিন্তু অনেক বড় টিম হতে হবে এবং বহুবার বসতে হবে। কোথায় আমি ডেমোক্রেসির এগেনস্টে বললাম কিনা, কোথায় আমি ফিলোসফিক্যাল বা রিলিজিয়াস কোনো সেন্টিমেন্টে আমি প্রবলেম করছি কিনা, আমি মেল ফিমেলের কোনো প্রবলেম করছি কিনা, ফায়ার হ্যাজার্ডের কী করছি, এগুলো টেকনিক্যাল, নন টেকনিক্যাল, সোশিয়াল, রিলিজিয়াস, হিউম্যানিস্ট, অনেক ফ্যাক্টরকে নিয়ে এটা হওয়া উচিত ছিল। তার আমার মতে 10% হয়নি। ওটা একটা সুন্দর সোসাইটি যদি আমরা তৈরি করতে চাই, আমরা যদি চাই যে একটা বাংলাদেশ একটা ন্যায় নীতির উপর এবং সুন্দর সমাজ, যার একটা সুন্দর কালচার থাকবে, তাহলে লাগবে। আর যদি আপনি মনে করেন যে আমি একটা পড়ে আসছি, আমি একাই এটা সব ডিসিশন দিয়ে দিব, তাহলে তো আমরা এটা পাবো না। এবং আমাদের এখানে অন্যদেরকে নেগলেক্ট করার টেন্ডেন্সির জন্য এটা হয়। মানে কবির কী করার এখানে আছে, ওখানে সোশিওলজিস্ট কী বলবো, আমি ভালো জানি সোশিওলজিস্ট থেকে, বহুত দেখা আছে আমার সোশিওলজিস্ট, আমি পারি। তো এই যে টেন্ডেন্সিগুলো খুব বেশি আমাদের দেশে, আমাদের এটা অশিক্ষিত হওয়ার কারণে এটা হয়েছে, অশিক্ষার কারণে বা অশিক্ষিত হওয়ার কারণে আমাদের শিক্ষা হয়নি আসলে। তো আমরা যতদিন না একটা প্রপার শিক্ষা পাবো, মানবিক শিক্ষা না পাবো, ততদিন পর্যন্ত ওই আমরা যে যার যতটুকু সুযোগ পাই তার একটা অপব্যবহার করে ছেড়ে দিব। তো এই জন্যে আমি আপনি এখানে আছেন, মানে আমাদের হয়তো একটা চেষ্টা করা উচিত যে এগুলো নিয়ে বড় করে বসে, কারণ শহরগুলো আমাদের ঢাকার তো শুধু না, আরও অন্য শহর আছে, সবগুলিতে অলরেডি অনেক নষ্ট করেছে, আরও নষ্টই যদি করি। এখন এই অবস্থায় কতটুকু নষ্ট হয়েছে এটারও তো কোনো সার্ভে নাই। তারপর এটাকে আবার কীভাবে আমরা ফিরিয়ে আনতে পারি, অনেকটা বেটার করতে পারি, এগুলোর জন্য ওই হঠাৎ করে যেমন জাইকার কথা বললাম, জাইকা আসলো, আমরা বললাম তোমরা আমাদের এখানে মেট্রো রেলটা করে দাও, তো ওরা মেট্রো রেল করে দিয়ে চলে গেল। তো মেট্রো রেলের সঙ্গে রেল লাইনের কী হবে, রাস্তার কী হবে, ঘরবাড়ির কী হবে, এগুলো সবগুলো তো আসবে। মানে কান টানলে মাথা আসে যে বলা হয়। তো আপনি এখানে সব পিসমিল কাজ হয়। হ্যাঁ, পিসমিল কাজ অনেক সময় লাগে, কিন্তু ওভারঅল তো একটা লাগবে, একটা লং টার্ম একটা ব্যাপার লাগবে, যে লং টার্মে আমি এই করব। আর আরেকটা হলো শর্ট টার্ম। তো শর্ট টার্ম লং টার্মের ব্যবধান এবং তার লং টার্মের মধ্যে আবার শর্ট টার্মে কাজ করা, এই জিনিসগুলো তো সরকার কখনো নিজেরাও বোঝে নাই, আর অন্যদেরকেও বোঝাতে সক্ষম হয় না। এগুলো কিন্তু সরকারের দায়িত্ব। সরকার যদি এগুলোকে পুশ না করে, কালচার যদি না হয়, সেই জন্য প্রবলেম হয়। এই জন্যই তো সক্রেটিস বলেছিলেন যে হেড অফ স্টেট মাস্ট বি এ ফিলোসফার। উনি তো বলে গেছিলেন যে ফিলোসফার না হলে তো ওই খালি ভোট নিয়ে জিতে চলে আসলে তো হবে না। ওই জিনিসগুলো প্রবলেম হচ্ছে। এখন দেখেন না, যারা রিয়েলি শিক্ষিত তারা কিন্তু ভোটে আর যাচ্ছে না, তারা অ্যাভয়েড করছে। হ্যাঁ, মানে একটা এমন একটা জায়গা তৈরি করা হয়েছে যে যেখানে আপনি সবচেয়ে বেশি অবদান রাখতে পারেন। একটা দেশ তৈরি করার মধ্যে পলিটিশিয়ানদের মতো তো বেশি আর কেউ পারে না। এই পলিটিশিয়ান হতে চায় না মানুষ, ওই কতগুলো হুডলাম লোক ছাড়া। সত্যি কথা তাই। স্যার, আপনার আমাদের উদ্দেশ্যে, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে বলে আমরা আজকের জন্য র্যাপ আপ করবো, বাট এরপরে আবার আপনার সঙ্গে আড্ডা হবে আর কি। আমি বলতে চাচ্ছি যে মানুষের মতো বাঁচতে চায়। এই যে মানুষের মতো বাঁচতে চায়, এইটাই কিন্তু আমাদেরকে পশুর থেকে আলাদা করছে।
এখনও কিন্তু দেখবেন যে কিছু মানুষের মতো দেখতে মানুষও কিন্তু কিছু পশুর মতো বিহেভ করে, সে কিন্তু এই জিনিসে শিখে নাই, সামহাও তার মধ্যে এটা আসে নাই যে ও যে মানুষ, হি ইজ নট কনসিয়াস। আপনি যে মানুষ, এই কনসিয়াস আপনি হয়ে গেছেন মানুষ, এটা এক জিনিস, আর আপনি কনসিয়াসলি ফিল করেন যে আপনি মানুষ, তাহলে কেমনে আপনি অন্যায় করবেন বলেন? আরেকজনকে কেমনে ক্ষতি করবেন না? ইফ ইউ রিয়েলি ফিল দ্যাট ইউ আর এ হিউম্যান বিং, ওই কথাটা আমি বলছি যে আমাদের যেটা শিক্ষার মধ্যে সবচেয়ে বড় জিনিস হওয়া উচিত ছিল যে আমি মানুষ, এইটা মানে শিখে নেওয়া। ওয়ান্স ইউ নো দ্যাট আপনি মানুষ, তখন কিন্তু আপনার লোভ লালসা অনেক কমে যাবে, আপনি আস্তে আস্তে কিন্তু মানুষের উপকার করতে চেষ্টা করবেন। আমাদের সব সব কাজের মাধ্যমেই নিজের এবং অপরের উপকার করার জন্যে কাজ করব। আর্কিটেকচার এটার একটা মাধ্যম হবে। আর্কিটেকচার তো সব কিছু করবে না, আর্কিটেকচার উইল বি ওয়ান অফ দ্য মিডিয়াম যেটার ভিতর দিয়ে আপনি মানুষকে উপকার করতে পারেন, মানুষের জীবনের বেটার লাইফ দিতে পারেন। তো সেটা আর্কিটেক্টদের জন্যে, আর সব মানুষের জন্য আছে যে আমরা যেন সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারি। উগ্রতাকে বাদ দিতে গেলে একটা সুন্দর ইনক্লুসিভ সোসাইটি তৈরি করতে হবে এটা। এবং আমাদের এই সবাই, আমরা যারা বাংলাদেশের মানুষ, আমাদের যদি সবার এই ইনক্লুসিভ ক্যারেক্টারটা, যে ব্যালেন্সিং ক্যারেক্টারটা যদি আমরা করে দেখবো, যে আমাদের অনেক সমস্যা, কিন্তু অনেক হানাহানি, অনেক মারামারি, অনেক মৃত্যু ঘটবে না। এইটার যে শুধু শুধু হচ্ছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের যারা শ্রোতা দর্শক আছেন তারা এনজয় করেছেন, এবং আমরা বিল্ডিং টুমরো উইথ আইডিয়াস পাওয়ার্ড বাই বিটিআইয়ের নেক্সট এপিসোড নিয়ে আসব। আরও শিখব, আরও জানবো, এবং আমাদের নিজেদের এবং আমাদের জাতিকে উন্নতির দিকে নিয়ে যাব, এই কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। স্যার, আপনাকে আবারও ধন্যবাদ অনেক সময় দিয়ে, অনেক কষ্ট করে আমাদের সঙ্গে থাকার জন্য।